সাহিত্যের পাতা থেকে বাস্তবের খোলা খাতা জুড়ে ছড়িয়ে রয়েছে রোমহর্ষক কিছু রহস্যের ঘটনা। নজিরবিহীন সেই সব রহস্য ও রোমাঞ্চের সন্ধান পেতে উঠে পড়ুন রহস্য এক্সপ্রেসে। টিকিট কাটার দরকার নেই, শুধু ছোট্ট একটা সাবস্ক্রাইব করুন আর এনজয় করুন একের পর এক রহস্য রোমাঞ্চ গল্প। রহস্য এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। কুসংস্কার, বাস্তবিক এই শব্দটা আজকের যুগে নিতান্তই অমূলক। তবু কখনো কখনো কিছু কিছু ঘটনা এতটাই কাকতালীয়ভাবে ঘটে, যখন সত্যিই মনে হয় যে সব কিছু হয়তো নিতান্তই যুক্তিতর্কের পরিকাঠামোতে সাজানো সম্ভব নয়। ঘটনাবলীর মধ্যে এক অতিপ্রাকৃতিক যোগসূত্রের খোঁজ করে আমাদের অবচেতন মন। এক অজানা আতঙ্ক গ্রাস করে আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে। আজকের গল্পটা সেই রকমই নিছক কিছু কাকতালীয় অথচ হাড় হিম করা ঘটনা নিয়ে। গল্প পাঠে আমি সুফল চ্যাটার্জি, বিভিন্ন চরিত্রে শ্রেয়া মুখার্জি ও সুফল চ্যাটার্জি। শুরু হচ্ছে আজকের গল্প, গজেন্দ্র কুমার মিত্রের লেখা শাঁখের আংটি। একই সঙ্গে মানুষের মনে এমন আশা আর আশঙ্কা দেখা দেয়, এমন প্রবলভাবে একই ঘটনাকে উপলক্ষ করে তা জানত না পরমেশ। দিতে পারে এমন ধারণাও ছিল না। দুটো অনুভূতি এখানে স্পষ্ট। আশঙ্কাটা স্বাভাবিক, কিন্তু আশাটা বড়ই কলঙ্কজনক, কলুষিত মনের পরিচায়ক। সেটার অস্তিত্ব স্বীকার করলে মাটির সঙ্গে মিশে যেতে হয় লজ্জায়, দেওয়ালে মাথা ঠুকে মরতে ইচ্ছে করে। অথচ তা অস্বীকার করারও সাহস নেই ওর। বড়ই স্পষ্ট, বড়ই প্রত্যক্ষ। ঘটনাটা অবশ্য খুবই সামান্য। ওর ডান হাতের কোড়ে আঙ্গুলে যে শাঁখের আংটিটা ছিল সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে এতটা বিচলিত হওয়া আপাত দৃষ্টিতে বড় হাস্যকর। চায়ের পেয়ালায় তুফান তোলার মতো। 6 আনা দামের আংটি, আছেও হাতে অনেক বছর। এখন অবশ্য হয়তো আর 6 আনায় পাওয়া যায় না। পরমেশ কিন্তু 6 আনাতেই কিনেছিল, সেটা বেশ মনে আছে। এমনিই কিনেছিল, কেউ যে বলেছিল তাও নয়। ধারণ করার মতো করেও পড়েনি, অথবা হয়তো খুব একটা শখও ছিল না। নেহাতি একদিন শাঁখার দোকানের সামনে দিয়ে যেতে যেতে নিচু শোকেসে সাজানো দেখে কিনেছিল। সেই থেকে হাতেই আছে। সে বহুদিনের কথা হলো, অন্তত 10-11 বছর। 6 আনা দাম সুদ শুদ্ধ উসুল হয়ে গেছে। তবু যে সেই সামান্য আংটিটা হারানো নিয়েই ওর মনে এমন প্রচণ্ড ঝড় উঠেছে, দুই বিপরীত মনোভাবের এমন বিপুল সংঘাত, তার কারণ আছে। কারণটা হয়তো কাকতালীয়, হয়তো ভেবে ভেবে বার করেছে বলেই সব ঘটনাগুলোকে নিজের চিন্তার অনুকূলে ব্যাখ্যা করেছে। তবু এই ধারণাটা তার মনের মধ্যে ক্রমেই বদ্ধমূল হয়েছে। এখন আর তাকে বিদায় দেওয়া বা ভুলে যাওয়া সম্ভব নয়। এই আংটিটা তার হাত থেকে কখনো খোলে না, টানাটানি করেও খুলতে পারা যায় না। তবু অজ্ঞাত কারণে হারায় এক এক সময়। আর যখনই হারিয়েছে তখনই একটা না একটা অমঙ্গল ঘটেছে, অনিষ্ট হয়েছে, প্রাণহানি হয়েছে। এমনই বিচিত্র ব্যাপার যে দুর্ঘটনাগুলো ঘটে যাবার পর আবার ফিরে পেয়েছে সে আংটিটা। ফলে আংটিটা যে তার শুধু প্রিয় হয়ে উঠেছে তাই নয়, এটাকে নিজের অজ্ঞাতসারেই
কতকটা এক ধরনের রক্ষা কবচ বলে ভাবতে শুরু করেছে। বরং আংটিটার দিকে চেয়ে তার এক এক সময় ভয়ই হয়। কোন ভাগ্য এটা এমন করে জড়ালো তার জীবনের সঙ্গে? এ কোন দেবতা তার কাছে পাঠিয়ে দিয়েছেন? কোন নিয়তি? আংটিটাকে মধ্যে মধ্যে তার সজীব পদার্থ বলে মনে হয়, যেন ওর জীবন, ওর চিন্তা, ওর সমস্ত ভবিষ্যৎ দেখতে পাচ্ছে আর কৌতুকের হাসি হাসছে। একটা এই সামান্য জিনিস এমনভাবে ওর দেহের অংশ হয়ে গেল, ফেলতে গেলে ফেলা যায় না, ফেলবার সাহসও নেই আর। এ কি জ্বালা হলো! কখনো কখনো রাগ করে, মনের আতঙ্ক থেকে হয়তো অব্যাহতি পেতেই পরমেশ আংটিটা খুলে ফেলতে গেছে। খোলা যায়নি। সাবান দিয়ে, তেল দিয়ে অনেক রকমের চেষ্টা করেছে, খুলতে পারেনি। যেন সহজাত কবচ কুণ্ডলের মতোই চামড়ার সঙ্গে মিশে গেছে ওর। কেটে না ফেললে হয়তো এর থেকে আর মুক্তি নেই। অথচ হারায় যখন, নিশ্চয়ই খুলে পড়ে যায়। কিন্তু কখন যায়, কেন যায়, তাও বুঝতে পারে না পরমেশ। প্রথম পড়েছিল যেদিন, সেই দিনই ওর সেজো ভাই বিজয়েশ স্কুল থেকে ফেরার পথে লরি চাপা পড়ে। 7 দিন হাসপাতালে ছিল। চেষ্টা বা চিকিৎসার কোনো ত্রুটি হয়নি। অসংখ্য অস্ত্রোপচার হয়েছে, তবু বাঁচাতে পারা যায়নি। 8 দিনের দিন মারা গেছে। এই 8টা দিন খুব একটা খোঁজাখুঁজি করার সময় পায়নি, সত্যি কথা। তবে মাঝে মাঝেই ঘর, বাথরুম, খাবার ঘর, বারান্দা, নিজের বিছানা, যেখানে যেখানে পড়া সম্ভব খুঁজে দেখেছে, কোথাও পায়নি। কিন্তু ভাইকে দাহ করে শ্মশান থেকে ফিরে সদরের বাইরে নিমপাতা আর মটর ডাল দাঁতে কেটে আগুনে ছুঁয়ে ভেতরে যাবে, খালি পায়ে কি একটা ঠেকল। হেঁট হয়ে দেখল সেই শাঁখের আংটিটা। কেমন করে ওখানে এলো, কে ফেলল, আর কারো চোখে পড়ল না কেন, এসব প্রশ্নের কোনো সদুত্তরই মিলল না। বাড়ি শুদ্ধ সকলকে জেরা করেও না। তারপর বছর 2 আর কিছু হয়নি। হঠাৎ আবার একদিন হারালো আংটিটা। তখনও আংটির সঙ্গে কোনো দুর্ঘটনার যোগাযোগ থাকতে পারে এমন কথা মাথাতে যায়নি ওর। এই বিষয়ে কোনো সংশয়ও দেখা দেয়নি। তাই আংটিটা এদিক ওদিক খুঁজেছে বটে, কিন্তু আতঙ্কগ্রস্ত হয়নি। বরং এক এক সময় মনে হয়েছে, অনেক দিন তো পড়ল, এবার যায় তো যাক, আরেকটা নতুন হবে। পরের দিনই খবর এসেছে, দেশে ওর জ্যাঠতুতো ভাই দেবেশদা ওদের পৈতৃক বাড়ির যে অংশে থাকতেন, সেই অংশের 2টো ঘর পড়ে গেছে কদিন অহরাত্র বৃষ্টির ফলে, এবং দেবেশদার 2টি ছেলেই মারা গেছে দেওয়াল ও ছাদ চাপা পড়ে। সেকালের ভারী ভারী শালের কড়ি আর ডাবল টালি, তার চাপে থেঁতলে গেছে বাচ্চা 2টো। খবর পেয়েই ওরা সকলে দেশে চলে গিয়েছিল। 3 সাতেক পরে যখন ফিরল, সেই দিনই ছেড়ে যাওয়া ময়লা শার্টটা কাচতে দিতে গিয়ে অভ্যাস মতো পকেটে হাত ঢোকাতেই হাতে পড়ল আংটিটা। এইবার বেশ একটু ভাবিয়ে তুলল পরমেশকে। হাত থেকে খুলে পড়লে মেঝেয় পড়বে, বিছানায় পড়বে, কিংবা হয়তো কলঘরে। সে সমস্ত জায়গাতেই কয়েকবার খুঁজে দেখেছে তন্ন তন্ন করে, কোথাও পায়নি। পকেটে যাবার কোনো কারণ নেই, ইচ্ছে করে খোলেনি যে পকেটে রাখবে। তাছাড়া ময়লা জামার পকেট থেকে সে নিজে পয়সা, কাগজপত্র, রুমাল এই সমস্ত বার করে নিয়ে গেছে।
যতদূর মনে পড়ছে ভালো করেই দেখেছিল আর কিছু পড়ে রইল কিনা, থাকলে তো তখনই হাতে ঠেকত। তবে সংশয়টা সেই প্রথম দেখা দিয়েছিল ওর মনে, তবু তখনই ততটা আমল দেয়নি। যত স্পষ্ট হয়েছে, আকার ধারণ করেছে, ততই সেটাকে দূরে ঠেলে দিয়েছে। তবে তৃতীয়বার যেদিন হারালো, সেই দিন যাকে বলে তোল মাটি ঘোল করা, তাই করেছে সে। কোথাও খুঁজতে বাকি রাখেনি, সবাই মিলে খুঁজেছে বাড়ি শুদ্ধ, কিন্তু কোথাও চিহ্ন পর্যন্ত দেখা যায়নি। পরের দিন বাবা অফিসে গিয়ে শুনেছেন তারা গভর্নমেন্ট টেন্ডারে আসামে যে মাল পাঠিয়েছিলেন সেই মাল মান অনুযায়ী নয়, মানে যে নমুনা দেওয়া হয়েছিল সেরকম হয়নি। এই অজুহাতে ফেরত এসেছে। যাতায়াতের সব খরচা ওদের, টেন্ডারের টাকাও বাজেয়াপ্ত হয়েছে। ছোট ব্যবসা তাঁর, এমনিতেই নানা কারণে টালমাটাল যাচ্ছিল, তার উপর এতগুলো টাকা লোকসান। সর্বশান্ত হবার উপক্রম। সরকারি হিসাবের বাইরেও খানিকটা খরচ হয়েছে, ঘুষ দিতে হয়েছে। ঘুষ ছাড়া সরকারি ঠিকা পাওয়া যায় না। আসলে বাবা ঘুষ কিছু কম দিয়েছিলেন বলেই ঠিকা নাকচ হয়ে গেছে। অপরে নিশ্চয়ই বেশি ঘুষ দিয়েছে, কিন্তু তবু খানিকটা টাকা তো দিতেই হয়েছে। তার পরিমাণও কম নয়, সেটাও বাজে খরচে গেল। আরও মুশকিল, এসব খরচ ইনকাম ট্যাক্স বিভাগ মানবে না। এই ধাক্কা বাবা সামলাতে পারলেন না। 3-4 দিন পরেই সেরিব্রাল থ্রম্বোসিস হলো। 4 ঘন্টার মধ্যে সব শেষ। এইবার আংটিটা পাওয়া গেল শ্রাদ্ধ শান্তি শেষ হবার পর, নিয়ম ভঙ্গের দিন। দেরাজে কিছু খুচরো টাকা ছিল, 3-4 খানা 10 টাকার নোট। দরকার পড়তে বার করতে গিয়ে দেখল সেইখানে যেন সযত্নে কেউ আংটিটা রেখে দিয়েছে, নোট কখানা চাপা দিয়ে। এরপর একেবারে ওর বিয়ের সময়। ততদিনে ওর রীতিমতোই ভয় ধরে গেছে। সর্বনেশে আংটিটা কোনো মতে ভেঙে ফেলে দিতে পারলে বেঁচে যেত, কেবল বৃহত্তর কোনো অনিষ্টের আশঙ্কাতেই পারে না, সাহসী কুলোয় না। কিন্তু এবার যখন হারালো, তখন আর ফেরবার সাহস নেই। যাত্রা করে বেরোচ্ছে, গাড়িতে উঠেছে, তখন নজরে পড়ল হাতে আংটিটা নেই। নিমেষে হিম হয়ে গেল বুকের মধ্যেটা। এবার মনে হলো দেবেশদার বউ যখন ওর বাবার দরুন বড় পোখরাজের আংটিটা পরিয়েছেন, তখন হয়তো পুরনো সস্তা দামের জিনিস বলে খুলে রেখেছেন কোথাও। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই আবার মনে হলো অত সহজে তো খোলা যাবে না। কত টানাটানি করে, কত সাবান জল দিয়ে যা খুলতে পারেনি, সেই আংটি খুলবে আর ও টের পাবে না, তা কখনো সম্ভব নয়। তবে যে কি, তা ভাবতেও মাথা ঝিমঝিম করে। কিন্তু তখন আর ফেরবার সময় নেই, যাত্রা স্থগিত করারও না। বহু লোক যাচ্ছে সঙ্গে, বাড়িও আত্মীয় কুটুম্বে ভরে গেছে। প্রায় 300 লোককে নিমন্ত্রণ করা হয়েছে বৌভাতে। কাল বাদ পরশুই দিন। এখন বিয়ে বন্ধ করা মানে হাজারো কৈফিয়ত, দাঁড়িয়ে অপমান হওয়া। তাছাড়া সেই ভদ্রলোকেরও জাত যাবার প্রশ্ন আছে। আজকাল যদিও আগের মতো জাত যায় না, কিন্তু কার্যত সেই রকমই দাঁড়ায়। সুতরাং বসেই রইল পরমে স্থির হয়ে। কিন্তু এই ফুলের মালা, এই বরবেশ, এই সাজানো গাড়ি, বন্ধু বান্ধবদের কৌতুক বিদ্রুপ, চারিদিকের আনন্দ কোলাহল, সমস্তই যেন একটা অকরুণ পরিহাস বলে মনে হতে লাগলো।
সব যেন ম্লান হয়ে গেল। আনন্দ উৎসব সমারোহ। আশপাশে কে কি বলছে তার এক বর্ণও মাথায় ঢুকল না। সংবাদটা পাওয়া গেল পৌঁছবার সঙ্গে সঙ্গে। কলকাতা থেকে মাইল 24 দূরে বিবাহ। শহর কিছু না, বড়জোর গণ্ডগ্রাম বলা যেতে পারে। বিবাহের লগ্ন গভীর রাত্রে বলে ওরা সন্ধ্যাতেই রওনা দিয়েছিল। পথে জ্যাম পাওয়ায় পৌঁছতে দেরি হয়েছে। ওরা যখন গেছে তখন রাত প্রায় 9টা। তবু বিয়েবাড়িতে এমন শোকাবিভূত গৃহের মতো নীরবতা আদৌ স্বাভাবিক নয়। অথচ কেউই নিদ্রাভিভূত নয়, জেগেই আছে। লোকও কম নেই, কিন্তু তারা সবাই চুপ করে ঘুম খেয়ে দাঁড়িয়ে আছে, পাথরের মূর্তির মতো। অধিকাংশেরই মাথা নিচু। মেয়েদের সংখ্যাও যথেষ্ট, সাধারণ বিয়েবাড়িতে যেমন হয়। তবু বর পৌঁছতে একটা শাঁখও বাজল না, অথবা কেউ ছুটে এলো না গাড়ির চাকায় জল দিতে। ফলে এরাও স্তব্ধ হয়ে গেলেন। অপমানে মুখ কালো হয়ে উঠল সকলের। বর গাড়িতেই বসে রইল। বড় কর্তা ছোট কাকা অন্ধকার মুখ করে নেমে এলেন। কারণটা বোঝা গেল প্রায় সঙ্গে সঙ্গেই। পাত্রীর বাবা ছুটে এসে ছোট কাকার হাতটা ধরে হাউ হাউ করে কেঁদে উঠলেন। তার হাতটা ধরে কপালে আঘাত করতে লাগলেন বারবার। সন্ধেবেলায় যখন সকলে নানা কাজে ব্যস্ত, সেই সময় পাত্রী কনে সাজ পরে কোথায় পালিয়ে গেছে। ওদের যখন খেয়াল হয়েছে, খোঁজ পড়েছে, তখন আর কোথাও পাওয়া যায়নি। তবে কার সঙ্গে পালিয়েছে তা জানতে পেরেছেন। কারণ যে মাস্টার মশাই ওকে পড়াতেন তাকেও সেই সময় থেকে পাওয়া যাচ্ছে না। একটা কানাঘুষো অবশ্য এর আগেও উঠেছিল, কিন্তু মেয়ের বাবা জগৎবাবু খবর পেয়ে পড়া বন্ধ করে দিয়ে ছেলেটিকে যাচ্ছে তাই করে বকেছিলেন। বাড়িতে আসা বারণ করে দিয়েছিলেন। মেয়েকেও কোথাও বেরোতে দিতেন না। এতকাল সে শাসন লঙ্ঘনও করেনি কেউ। প্রায় বছর খানেকের উপর হয়ে গেল কোনো পক্ষেই কোনো বেচাল দেখেননি। তাই কতকটা নিশ্চিন্ত হয়েই বিয়ের সম্বন্ধ করতে এগিয়েছিলেন। ওরা যে ওর এই সর্বনাশ মনে মনে ভেজে আছে তা একবারও মনে করেননি। এরপর ফিরে আসবারই কথা। ফিরেই আসছিল পরমেশরা, কিন্তু গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তি এসে বাধা দিলেন। বললেন, দেখুন, কিছু বলবার অবশ্য আমাদের মুখ নেই, কিন্তু এতে দুপক্ষেরই অপমান, বরং আপনাদের বেশি। আমাদের তো যা হবার তা হয়েই গেছে। ডিডি কার পড়ে গেছে। আপনারাও বউ না নিয়ে ফিরে গেলে ওখানে মুখ দেখাতে পারবেন না। তার চেয়ে একটা কাজ করুন। জগৎবাবুর একটা ভাইজি আছে, প্রায় ওই বয়সী হবে। দেখতে মন্দ নয়, কিছু লেখাপড়াও শিখেছে, সংসারের কাজকর্ম সব জানে, আর সবচেয়ে যেটা বলবার, স্বভাব চরিত্র অতুলনীয়। দিদির বিপরীত একেবারে। ওকে কেউ কোনো বেটা ছেলের সঙ্গে আড্ডা দিতে বা ফষ্টি নষ্টি করতে দেখেনি। আমরা এতগুলি ভদ্র সন্তান জামিন থাকছি। এই মেয়েকে আপনারা নিঃসংকোচে নিয়ে যেতে পারেন। গরজ সত্যিই তখন পরমেশদের বেশি। এদের যা অপমান বা লোক জানাজানি হবার তা তো হয়েই গেছে। এখন ওদেরও যদি বউ না নিয়ে ফিরতে হয়, তাহলে কেলেঙ্কারির শেষ থাকবে না। অগত্যা ওরা রাজি হয়ে গেলেন। দেবেশদা, ছোট কাকা, মামা সবাই পরমেশকেও রাজি করালেন শেষ পর্যন্ত। আর সত্যি কথা বলতে কি, আংটির ফাড়া কারো জীবনান্ত না করে অল্পে কেটে গেছে ভেবে সে তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচছে।
তার তখন কোনো প্রস্তাবেই আপত্তি নেই। তারপর এই, কিন্তু ইতিমধ্যে অনেক কাণ্ড ঘটে গেছে। বউ রেবা ছ্যাবলা নয়, পরপুরুষের দিকেও দৃষ্টি নেই। সবই ঠিক মিলেছে যা যা ওরা বলেছিলেন। শুধু একটা কথা কেউ বলেননি, মেয়েটি চিররোগনা। কোন রোগটা নেই তা বলা শক্ত। হিস্টিরিয়াই প্রধান। তাছাড়া যাবতীয় স্ত্রীরোগ, স্নায়ুঘটিত ব্যাধি, হজমের অসুবিধা, হাঁপানির টান এরাও আছেন। কোনোটাই কম নয় বা সহজ নয়। তাও যদি বা চলছিল, এক উৎকট নতুন ব্যাধিতে ধরেছে সম্প্রতি। স্নায়ুগুলো শুকিয়ে আসছে ক্রমশ। গোড়াতে বোঝা যায়নি, ডাক্তাররা নিউরোটিক পেশেন্ট বলে অতটা গ্রাহ্যও করেননি। যখন ধরা পড়ল তখন অনেক দূরে এগিয়ে গেছে। রোগ আরোগ্যের আশা আর নেই। আগেও নাকি বিশেষ ছিল না। আজ পর্যন্ত এ রোগের কোনো ভালো চিকিৎসা বেরোয়নি। এমনিতেই তো জেরবার, ধনে প্রাণে মরবার উপক্রম। দিনে রাতে দুটি আয়া রাখতে হয়েছে সেবা করার জন্যে। পাশ পর্যন্ত ফিরিয়ে দিতে হয় আজকাল। চিকিৎসাও একটা চালিয়ে যেতে হচ্ছে, কোনো ফল হবে না জেনেও। আর সেও বেশ ব্যয়বহুল চিকিৎসা। তার উপর রেবা মহা অশান্তি বাঁধিয়ে তুলেছে। তার ধারণা হয়েছে যে পরমেশ তার দিদি শুভাকে পছন্দ করেছিল। সেই পাত্রী না পেয়ে ওর আশা ভঙ্গ হয়েছে। শুভা রূপসী, স্বাস্থ্যবতী, প্রাণোচ্ছল। তার বদলে বাধ্য হয়ে রেবাকে বিয়ে করতে হয়েছে বলে রেবার উপর পরমেশের একটা জাত ক্রোধ। দু চোখে দেখতে পারে না। তার ওপর এত ভুগছে রেবা, অবিরাম পয়সা খরচ করতে হচ্ছে পরমেশকে। ফলে সেই বিদ্বেষ প্রতিহিংসায় পরিণত হয়েছে। পরমেশ ইচ্ছে করে চিকিৎসার নামে বিষ ইঞ্জেকশন দিয়ে এমন মহাব্যাধি বাঁধিয়ে দিয়েছে। পরমেশ প্রথম প্রথম অনেক বুঝিয়েছে। সুভাকে সে নিজে গিয়ে দেখেনি, সুতরাং তার পছন্দ করার প্রশ্নই উঠছে না। একথা নানা রকম দিব্যি গেলে বলেছে বারবার। তাছাড়া বিষ দেওয়া সম্ভব নয় এই জন্যে যে বড় বড় ডাক্তার 32 টাকা 64 টাকা ভিজিটের ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়েছে পরমেশ। ওর কথায় তারা বিষ দেওয়ার ঝুঁকি নিতে যাবেন কেন খামোখা? তাদের ঘুষ দিতে গেলে লাখ টাকা অন্তত ঘুষ দিতে হয়। সেই টাকা ওর কই? বোঝাবার চেষ্টা করেছে প্রাণপণে, প্রাণের দায়ী বলতে গেলে। কিন্তু রেবা কোনো যুক্তিতেই কর্ণপাত করেনি। প্রকাশ্যে সকলের সামনে গালাগাল দেয়, তুমি রাক্ষস, আমি মলে আমার মরাটার বুকের উপরে নাচবে ধেই ধেই করে। তোমাকে তো বেশ চিনে নিয়েছি, আর একটা বিয়ে করার জন্য ছটফট করছো। ক্রমশ এটা বেড়েছে, পাগলামিতে পরিণত হয়েছে। কথা কইতে এখন রীতিমতো কষ্ট হয়। তবু অকথ্য কুকথা গালিগালাজ করে যায় সে স্বামীকে। দিন রাত সাপসাপান্ত করে। বিরক্তি তো আছেই, অপমানও বড় কম নয়। ঝি চাকর আয়ার সামনেই এইসব বলে। অশান্তির শেষ থাকে না। আয়ারা বিরক্ত হয়, কাজ ছেড়ে যাবার ভয় দেখায়। অনেক অনুনয় বিনয় করে টাকা বাড়িয়ে দিয়ে রাখতে হয় তাদের। ঝি চাকরও তাই। শেষে এমন একটা সময় আসে যে সত্যি সত্যি স্ত্রীর মৃত্যু কামনা করে পরমেশ। আর তো কোনো আশাই নেই। গলা পর্যন্ত বুঝে আসছে। ডাক্তাররা শক্ত খাবার দিতে বারণ করেছেন। পৃথিবীর কোনো সুখ, কোনো সম্ভোগী আর ওর অদৃষ্টে নেই। কোনো সৌভাগ্য কোনোদিন আসবে না ওর জীবনে।
কোনো আনন্দের স্বাদ পাবে না। তবে কেন, আর কেন এই মিথ্যে কষ্ট পাওয়া? ওরও, এদেরও। দৈহিক যত না হোক, মানসিক কষ্টটাই অসহ্য যে। দিবারাত্র এই বিরক্তি, দুশ্চিন্তা, নিজের মাইনে করা দাসদাসীর কাছে এই অপমান, তারা যে ওর আড়ালে কি পরিমাণ হাসাহাসি করে তা কি আর বোঝে না পরমেশ? প্রথম প্রথম চিন্তাটা মাথায় আসার সঙ্গে সঙ্গে শিউরে উঠত, দুহাত দিয়ে ঠেলে বার করে দিতে চাইতো মন থেকে। কিন্তু পাপের বীজাণু সহজে মরে না। কোনো কোনো চর্মরোগের মতো নিশ্চিহ্ন করে দিলেও আবার একসময় মাথা তোলে। ওর এই চিন্তাও একটু একটু করে বাসা বাঁধে। কিছু পরে সেটা স্থায়ী বাসায় পরিণত হয়, ক্রমে প্রাধান্যও পায়। শেষে একসময় চিন্তাটা আর অত অসহ্য, অত লজ্জাকর মনে হয় না। অবশ্য মৃত্যু কামনা করা এক জিনিস, মৃত্যু ঘটানো আর এক। সেটা পরমেশের দ্বারা হবে না, তা চাইও না সে। যেটা হবেই, যা অবশ্যম্ভাবী, নিয়তির বিধান, সেই ঘটনাটাকে ত্বরান্বিত করতে চায় মাত্র। চায় মানে ঘটলে খুশি হয়। ত্বরান্বিত করার কোনো উপায় সে জানে না, চায়ও না ও পথে যেতে। শুধু পাপ বলে নয়, বা আইনের চোখে, সমাজের চোখে দণ্ডনীয় বলেও নয়। এরকম কোনো নৃশংস কাজ করা ওর শক্তির বাইরে। না, বিষ ও খাওয়াতে পারবে না, গলাও টিপতে পারবে না। ওর দিকে চাইলে এখনো তার মায়াই হয় বরং। শারীরিক কোনো উপায় নয়, সে নিজে কোনো মৃত্যু ঘটাতে পারবে না। এছাড়া যদি কোনো উপায় থাকে, প্রার্থনাতে যদি হয়, তবে সে রাজি আছে। ভগবান, ওকে মুক্তি দাও, ওকে আর আমাদেরও। এর মধ্যে হঠাৎ একদিন আংটিটার দিকে নজর পড়ল। এটা যদি হারাতো কোনো মতে, এতবার তো হারালো, আরেকবার হারাতে পারে না। অবশ্য হারালেই যে অনিষ্ট বা অমঙ্গল এই পথে আসবে তার কোনো অর্থ নেই। কিন্তু সে সম্ভাবনা পরমেশ ভাবতেও চায় না। চায় না বলেই মাথাতেও আসে না। সে শুধু কি করে হারানো যায়, এটা অন্তত খুলে ফেলা যায়, সেই চিন্তাই করে। নতুন করে চেষ্টা শুরু করে আবার। সাবান দিয়ে দেখে, লুব্রিকেটিং তেল দিয়ে আস্তে আস্তে চুড়ি খোলার মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। শেষে একসময় আঙ্গুলের উপর নোড়া দিয়ে ঘা দেয়। আংটিটা ভাঙতে গিয়ে যদি আঙুলটা ভাঙে সেও ভালো, কিন্তু সেই নিতান্ত ভঙ্গুর শাঁখের আংটি নোড়ার ঘায়েও ভাঙে না। অগত্যা সে হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। সেই আংটি আজ আপনিই হারিয়েছে। আশা যদি এতেই তার স্ত্রী বিয়োগ হয়, আর সেই আশার জন্যে একটা দুর্নিবার লজ্জাও, আশঙ্কা, সেটা ছাড়া যদি অন্য কোনো অমঙ্গল হয়। দুটো এই বিপরীতমুখী চিন্তার সংঘাতে বিবর্ণ হয়ে ওঠে সে। তার কপালে ঘাম দেয়, বুকের মধ্যে ধরফর করতে থাকে। ভালো করে খুঁজতেও পারে না। সে শক্তিও নেই, বিশেষ ইচ্ছাও নেই। যায় তো যাক, একেবারেই যাক।
অনেকক্ষণ পরে নিজেকে সামলে নেয় একটু। চাকরকে ডেকে বলে আংটিটা খুঁজতে, ঝিকে বলে ঘর মোছার সময় ভালো করে লক্ষ্য করতে। নিজেও খোঁজে সাধ্যমতো, বিছানায়, দেরাজে, টেবিলে, তাকে, যেখানে যেখানে পড়া সম্ভব সর্বত্র। বলা বাহুল্য, আংটিটা পাওয়া যায় না, এমনভাবে পাওয়া যাবেও না তা জানে পরমেশ। সে তো তার সময় মতো ওর প্রতি নিয়তির পরিহাসের মতো একসময় দেখা দেবে। খানিকটা পরে হাল ছেড়ে স্নান করতে যায়। বাথরুম থেকে বেরিয়ে আসতে দিনের আয়া এসে বলে, দাদাবাবু, বৌদি ডাকছেন আপনাকে একবার। মনটা অপ্রসন্ন হয়ে ওঠে। সাত সকালে আবার সেই অশান্তি। গলা প্রায় বুঝে এসেছে, ফিসফিস করে কথা কইতেও কষ্ট হয়, তবু অব্যাহতি দেয় না। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই আয়া একটা নতুন খবর দেয়। বৌদি আজ কিন্তু বেশ হাসি খুশি আছেন দাদা। মনে হয় আজ অনেক দিন পর মাথাটা ঠান্ডা আছে, কথাও কইতে পারছেন একটু। দেবার মতো সংবাদ নিশ্চয়ই। বিস্ময় বোধ করে, সেই সঙ্গে প্রবল একটা আশঙ্কাও। তার কি আংটি হারানোর ফল আজ কোনো দুঃসংবাদের আকারে অপেক্ষা করছে? তখন অবশ্য অত ভাববার সময় নেই। পরমে স্ত্রীর ঘরে এসে দাঁড়ায়। সত্যি আজ রেবা একটু খুশি খুশি আছে। পরমেশ যেতেই সে হেসে বললে, ওগো দেখো, আজ আমি অনেকটা ভালো বোধ করছি। গলাটাও যেন একটু পরিষ্কার শুনছো না? নিজে নিজে পাশ ফেললুম এইমাত্র। মিষ্টি কথার উত্তরে মিষ্টি কথাই আসে। পরমেশও কোমল কণ্ঠে বলে, তাহলে বোধহয় ডাক্তারের এই নতুন ওষুধটায় কাজ দিল একটু। আমারও তাই মনে হচ্ছে। একদিনে ঠিক ওষুধটা খুঁজে পেয়েছে ডাক্তার। সত্যি, তোমাকে কত গালাগাল দিয়েছি নতুন ওষুধ খাওয়াতে শুরু করলে বলে। আমি যেমন অভাগী, জ্বলে আর জ্বালিয়েই গেলুম। একটা দিনের জন্য শান্তি পেলে না গো আমায় নিয়ে? অভিভূতের মতো শোনে পরমেশ। এ কি সত্যিই রেবার গলা? তার কথা শুনছে সে? অনেক উন্নতি হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। গলাটা সত্যি অনেকখানি স্বাভাবিক। ডাক্তার ঘোষ অবশ্য শুনিয়ে দিয়ে গেছেন, প্রদীপ নেভার আগে একবার জোরে জ্বলে ওঠে। কবিরা বলেন না, এ ওষুধেও অ্যাকশন একটা পাবেন, তবে তা কতদিন স্থায়ী হবে জানি না। এ কি সেই জ্বলে ওঠাই, না সত্যিই ভালো হয়ে উঠবে এবার? বুকের মধ্যে কোথাও একটা প্রচ্ছন্ন হিম হিম ভাব অনুভব করে পরমেশ। জানো, সকালে একখানা বিস্কুট চিবিয়ে খেলাম। নিত্য ওই দুধে গোলা সন্দেশ আর ভাত ভালো লাগে না, বেশ খেতেও পারলুম। তোমার চান হয়ে গেছে? জল খাবার টাবার কিছু দিয়েছে তোমায় বঙ্কু? বলতে বলতেই কণ্ঠস্বর তীব্র হয়ে ওঠে, গলাটা আর্তনাদের মতো শোনায়। ও কি তোমার আংটি? শাখির আংটিটা কোথায় গেল? কিছু পূর্বের মধুর শান্তিময় পরিবেশ যেন তীক্ষ্ণ ধার কোনো অস্ত্রের আঘাতে ফালা ফালা হয়ে কেটে যায়। নিশ্চয়ই ইচ্ছে করে খুলেছ আমাকে মারবে বলে। সে তো সহজে খোলে না। নিশ্চয়ই ভেঙেছ বসে বসে। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে করে। হারায়নি কিচ্ছু না, এ তোমার শয়তানি। তুমি তো বলেছ আংটিটা হারালেই কেউ না কেউ মরে। তুমি খুনে, তুমি পিশাচ, তুমি রাক্ষস। বলতে বলতেই কণ্ঠস্বর তীব্র হয়ে ওঠে, রাক্ষস। গলাটা আর্তনাদের মতো শোনায়।
আমার মরাটার বুকের তীক্ষ্ণ উপর থেকে নাচবে তীক্ষ্ণতর দিদি। হয়ে ওঠে গলার আওয়াজ। তাকে আমি জানি শেষের না, দিকে চিৎকারের মতো তোমাকে শোনায়। বেশ চিনে নিয়েছি। তারপরেই হঠাৎ থেমে যায় একেবারে। স্থির হয়ে যায় সমস্ত দেহ। চোখের সেই জ্বলন্ত দৃষ্টিও একসময় স্থিমিত হয়ে আসে। শুধু চোখ দুটো তেমনই বিস্ফারিত থাকে। আর কিছু করার ছিল না। তবু ডাক্তার এলেন, সার্টিফিকেটও লিখে দিয়ে গেলেন। লোকজনও ডাকা হলো। যা করণীয় তা তো করতেই হবে। সেই আংটিটাও পাওয়া গেল যথারীতি। মৃতদেহটা সরাবার সময়ই পাওয়া গেল রেবারি বালিশের নিচে। কে নিয়ে ওখানে রেখেছে, কেন রেখেছে, কোথায় কুড়িয়ে পাওয়া গেছিল, হাজার জিজ্ঞাসাবাদ করেও জানা গেল না। শুনছিলেন আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের লেখা শাঁখের আংটি। ভয়েস এডিটিং, সাউন্ড ডিজাইন এবং সমগ্র পরিচালনায় অঞ্জিতা গাঙ্গুলি। ভিডিও এডিটিং এবং পোস্টার ডিজাইনে তমা মণ্ডল। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্যে। আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আরও একটি টানটান রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।